মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স। যেদিন খাওয়া জোটে সেদিনই ঝামেলা বেশি। ডাকাত পড়েছিল রে সেবার মামার বাড়িতে। সে তেল খেলে তা পিলের ওষুধ, মাখলে পরে ঘায়ের মলম। চোরটা যেমন শেয়ানা আর সাহসী মনে হচ্ছে, খুব সন্ডা মার্কা দেখতে হবে। ওকে মারধর করা ঠিক হবে না, বুঝলি? কি হে নন্দ, কিছুই তো ঠিক উত্তর দিতে পারছিস না দেখছি। তারপর যেই ছুটিটা পড়লো অমনি আমার জ্বর দেখে কে। আরে বুঝুক, জ্বরকে কি আমি ভয় পাই? আমার মাংসের চপ ফেরত চাই ব্যাস। মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনবেন সুকুমার রায়ের 5টি মজার ছোট গল্প। সুকুমার রায়ের জন্ম 30শে অক্টোবর 1887, মৃত্যু 10ই সেপ্টেম্বর 1923। মাত্র 36 বছরের জীবনে তিনি আমাদের জন্য দিয়ে গেছেন পাগলা দাশু, হযবরল, আবোল তাবোলের মতো অমর সৃষ্টি। আজ আমরা তাঁর লেখা 5টি ছোট গল্প নিয়ে আসছি আপনাদের জন্য। ডিটেকটিভ নন্দলালের মন্দ কপাল, যজ্ঞী দাসের মামা, রাজার অসুখ ও সত্যি। শুরু হচ্ছে ডিটেকটিভ। জলধরের মামা পুলিশে চাকরি করেন আর পিসে মশাই লেখেন ডিটেকটিভ গল্প। তাই জলধর মনে করে তার মতো চোর ডাকাত আর জাল জুয়াচোর জব্দ করার শিয়ানা গোয়েন্দা দুনিয়ায় আর কেউ নেই, এক তার মামা আর পিসে ছাড়া। তাই কারো বাড়িতে চুরি টুরি হলেই জলধর সকলের আগে সেখানে গিয়ে হাজির হয়। কে চুরি করলো, কি চুরি হলো, সে থাকলে এমন অবস্থায় কি করত, এই সব বিষয়ে খুব বিজ্ঞের মতো জ্ঞান দিতে থাকে। এই তো সেদিন আমাদের পাড়ার যোগেশ বাবুর বাড়িতে বাসন চুরি হতেই তার সে কি হম্বিতম্বি। আপনারা তো দেখছি এতটুকু সাবধান হতে জানেন না, চুরি তো হবেই। কেন কেন এমন বলছো কেন? আরে ভাড়ার ঘরের গা দিয়ে অন্ধকার গলি, তাই আবার জানলার গরাদ নেই। আরে শেয়ানা চোর হলে ওখান থেকে বাসন নিয়ে পালাতে কতক্ষণ? হ্যাঁ ঠিক ঠিক। হ্যাঁ তা ঠিক, সেটা তো ভেবে দেখিনি। আমার বাড়িতে তো রামদিনকে বলে রেখেছি জানলার গায়ে এমন ভাবে বাসনগুলোকে ঠেকিয়ে রাখবে যে জানলা খুলতে গেলেই বাসনপত্র সব যেন ঝনঝন করে মাটিতে পড়ে। বাবা, চোর জব্দ করা কি অতই মুখের কথা নাকি? অনেক কায়দা জানতে হয়। তোর কিন্তু ভারী বুদ্ধি, সত্যি খুব কাজের কথা বলেছিস রে। সেদিন আমরা সবাই জলধরের বুদ্ধির তারিফ করলেও পরের দিনই টের পেলাম যে অত প্রশংসা করা মোটেই উচিত হয়নি। কারণ ওই দিন রাতেই জলধরের বাড়িতে বিরাট চুরি হয়ে গেছে। জলধর কিন্তু তাতেও কিছু মাত্র দম্বার পাত্র নয়। চেপে ধরতেই বেটা বলে কি, আহাম্মক রামদিনটার বোকামিতে সবটা মাটি হয়ে গেল। সে কি, তাকে ভালো করে বুঝিয়ে বলিসনি? বলিনি ভাবছিস? তবে রামদিন কথা শোনেনি, এ তো খুব অন্যায়। বাদ দে, আমার বাড়ির জিনিস চুরি করে তাকে আর হজম করতে হবে না। আরে 2-4 দিন যেতে দে না, বাড়ি এসে সব সুরসুর করে ফেরত দিয়ে যাবে দেখিস। 2 মাস গেল, 4 মাস গেল, চোর কিন্তু আর ধরাই পড়ল না। সে চুরির কথা আমরা প্রায় ভুলেই যাচ্ছিলাম। ঠিক তক্ষুনি হঠাৎ স্কুলে চোরের উপদ্রব শুরু হলো। প্রায়ই ছেলেদের টিফিন চুরি যেতে লাগলো। সেদিন তো রামপদ চেঁচামেচি শুরু করে দিল। এইমাত্র বেঞ্চিতে রেখে হাত ধুতে গেলাম, এসে দেখি নেই। কি নেই? আরে আমার রাবড়ি আর লুচি, এইটুকু সময়ের মধ্যে হওয়া। কাল আমারও 4টে কাঁচা গোল্লা। এই আমারও গেছে। এমনি করেই রোজই কারোর না কারো টিফিন চুরি যায়। আমরা তখন জলধরকে ধরলুম। কি রে ডিটেকটিভ, এই বেলা তোমার চোর ধরার বুদ্ধি আর খুলছে না? সত্যি তো, রোজ রোজ আমাদের টিফিন উধাও হয়ে যাচ্ছে, এর মানে কি? আরে আমি কি বুদ্ধি খাটাচ্ছি না, সবুর কর না একটু। নতুন যে ছোকরা দারোয়ানটা এসেছে স্কুলে, ওই বেটাই চোর। করে বুঝলি? ও আসার 2 দিন পর থেকেই তো চুরি শুরু হয়েছে।
সবাই ওর দিকে চোখ রাখ। আমরা সবাই সেদিন থেকে তার উপর নজর রাখা শুরু করলাম। দুদিন যেতে না যেতেই আবার সেই এক কাণ্ড। এবারে দাশু পাগলা রাগের চোটে চিৎকার করে গাল দিয়ে স্কুল বাড়ি একেবারে মাথায় করে তুলল। চোরের গুষ্টি তুষ্টি করি, ওর নাকে 4টে ঘুষি, পিঠের ওপর 8টা কিল না মারলে আমার নাম দাশু নয়। কি হয়েছে দাশু? মাংসের চপ এনেছিলাম। কোথায় কোথায়? আছে নাকি আর? টিফিন ঘরে বেঞ্চের তলায় লুকিয়ে রেখেছিলুম। চোরে আধখানা খেয়ে আধখানা আবার ধুলোয় ফেলে নষ্ট করেছে হতচ্ছাড়া। আরে চুপ চুপ, চেঁচাস না। থাম, চোর বুঝে যাবে যে। আরে বুঝুক, চোরকে কি আমি ভয় পাই? আমার মাংসের চপ ফেরত চাই ব্যাস। শোন শোন দাশু, দুদিন সবুর কর। ওই নতুন ছোকরাকে আমি ঠিক হাতে নাতে ধরবো। এসব ওরই কারসাজি। তোর যেমন বুদ্ধি, ওরা হলো পশ্চিমে বামুন, ওরা আবার মাছ মাংস খায় নাকি? জিজ্ঞেস করতো দরওয়ানজিকে। যা। এই জলধর, দাশু তো ঠিকই বলছে, ছোকরা তো রুটি পাকিয়ে খায়। একদিনও তো মাছ মাংস খেতে দেখিনি। তবে পাগলা হলেও আমাদের দাশু কিন্তু কথা ঠিকই বলে। তবে এই এই কি বলে? আমি ঠিক কথাই বলি তো। আরে আমি তো তোদের ইচ্ছে করেই ভুল বুঝিয়েছি। চোরকে না ধরা পর্যন্ত একবারে কি কিছু বলতে আছে? কোনো পাকা ডিটেকটিভও ওরকম করে না। আমি মনে মনে যাকে চোর বলে ধরেছি সে আমি জানি। তারপর কদিন আমরা খুব হুঁশিয়ার রইলাম। 8-10 দিন আর চুরি হলো না। দেখলি, তোরা এমন হল্লা করলি, চোরটা টের পেয়ে গেল আমি তার পিছনে লেগেছি। আর কিসে চুরি করতে সাহস পায়? তাও ভাগ্যিস আসল চোরের নামটা তোদের কাছে ফাঁস করিনি। এই শোন শোন, আজ হেডস্যারের ঘর থেকে টিফিন চুরি হয়ে গেছে। এই শুনে দাশু ফিচেল হাসি হেসে বলল, কি রে জলধর, এই যে বলছিলি তোর ভয় চোর চুরি করতে পারছে না, তবে তো ভয় ঘুচে গেল দেখছি। এরপর দুদিন ধরে জলধরের মুখে আর হাসি দেখা যায় না। চোরের ভাবনা ভেবে ভেবে তার মাথা এমনই ঘুলিয়ে গেল, আর একটু হলে মাস্টার মশাইয়ের হাতে মার খেত আর কি। দুদিন পর সে আমাদের সবাইকে একসাথে ডাকলো মিটিংয়ে। চোর ধরবার একটা বন্দোবস্ত করেছি। টিফিনের সময় একটা ঠোঙায় করে সর ভাজা, আলুর দম আর লুচি টিফিন ঘরের বেঞ্চে রেখে আসবো। তোরা কিন্তু ভুলেও আর কেউ ওদিকে যাবি না। আমরা কয়েকজন টিফিনে বাড়ি যাওয়ার নাম করে আশেপাশে লুকিয়ে থাকবো, আর কয়েকজন থাকবো পশ্চিমের কোণের ঘরে। ব্যাস, এইবার চোরটা যেদিক দিয়েই আসুক, টিফিন ঘরে ঢুকলেই দেখা যাবে। সেদিন টিফিনের ছুটি অবধি কারোর পড়ায় আর মনই বসছে না। চোর ধরা পড়লে কি করা হবে তা নিয়েও কথাবার্তা হতে লাগলো ফিসফিস করে। মাস্টার মশাই বিরক্ত হয়ে ধমকাতে লাগলেন। পরেশ আর বিশ্বনাথকে বেঞ্চের উপর দাঁড়াতে হলো। উফ, এই সময়টুকু যেন আর কাটতেই চাইছে না। টিফিনের ছুটি হতেই জলধর তার খাবার রেখে এলো টিফিন ঘরে। তারপর সবাই প্ল্যান মতো লুকিয়ে পড়ল। চোরটা যেমন শেয়ানা আর সাহসী মনে হচ্ছে, খুব সন্ডা মার্কা দেখতে হবে। ওকে মারধর করা ঠিক হবে না, বুঝলি? তবে সে যদি এদিকে আসে তবে গায়ে কালি ছিটিয়ে চিৎকার করব। দারোয়ান ছুটে আসবে। সে যদি পালাতেও যায়, ওই কালির চিহ্ন দেখে ঠিক ধরা যাবে। কেন? সে যে খুব সন্ডা হবে তার মানে কি? সে কিছু রাক্ষসের মতো খায় বলে তো মনে হয় না। যা চুরি করে নিচ্ছে তা তো কোনোদিনই খুব বেশি না। তুইও যেমন পণ্ডিত রামপদ, রাক্ষসের মতো খেলেই বুঝি সন্ডা হয়? তাহলে তো আমাদের শ্যামাদাসকেই সকলের চেয়ে সন্ডা বলতে হয়। সেদিন ঘোষাদের নেমন্তন্নে ওর খাওয়া দেখেছিলি তো? শ্যামাদাস? ও তো... শোন, আমি যা বলছি তার উপর আর বেশি ফোড়ন কাটতে আসিস না তো। তোর যদি বেশি সাহস থাকে তাহলে চোরের সঙ্গে লড়াই করকে যা, আমরা কেউ আপত্তি করব না। আমি জানি এ যে সে চোর নয়, এই লোকটাই আমাদের বাড়িতে চুরি করেছিল। এ তারই কাণ্ড। এমন সময় হঠাৎ টিফিন ঘরের বাঁ দিকের জানলাটা খানিকটা ফাঁক হয়ে গেল।
কে যেন ভিতর থেকে ঠেলছে বলে মনে হচ্ছে। তারপরেই সাদা মতন কি একটা ঝুপ করে উঠোনের মধ্যে লাফিয়ে পড়ল। ওমা, এই যে একটা হুলো বেড়াল। ওই দেখ, মুখে আমাদের জলধরের সর ভাজা। তখন যদি জলধরের মুখখানা তোমরা দেখতে, সে এক বিগত উঁচু হাঁ করে উঠোনের দিকে চেয়ে রইল। জলধরের মুখ দেখে দাশুও আর হাসি চাপতে না পেরে বলে উঠল, কেমন হে ডিটেকটিভ, ওই সন্ডা চোরটাই তো তোর বাড়িতে চুরি করেছিল, তাহলে এখন ওকেই পুলিশে দি, কি বল? শুরু হচ্ছে নন্দলালের মন্দ কপাল। আমাদের ক্লাসের নন্দলাল এমনিতে বেশ নির্বিবাদী, খানিকটা গোবেচারা স্বভাবের। আমরা তাকে নন্দ বলেই চিনি। মোটের উপর নন্দ বেশ ভালো ছেলে, কিন্তু ছেলে ভালো হলে কি হবে, ওর কপালটা কিন্তু মোটেও ভালো নয়। অন্তত নন্দ ব্যাটার তো তাই ধারণা। কিন্তু এমন ধারণা তার হলো কেন? আরে হবে নাই বা কেন? এই তো সেদিন অঙ্ক পরীক্ষায় কি কাণ্ডটাই না হলো তার সাথে। ক্লাসে ঢুকতে ঢুকতেই অঙ্ক স্যার বললেন, নন্দ, তুমি কি জানো যে এইবার অঙ্কে তুমি কত ভালো নম্বর পেয়েছো? আমি মানে আমি কত স্যার? শূন্য। শূন্য পেয়েছো, আস্ত একটা শূন্য। কেন স্যার? আমি তো একখানা পুরো খাতা ভর্তি করে অঙ্ক করেছি, তাতেও শূন্য। ও, তবে আর কি, আমাকে উদ্ধার করেছো বাবা। হ্যাঁ, ত্রৈরাশিকের অঙ্কটা কি করেছো শুনি? হ্যাঁ মানে স্যার, ওইটা একটু হিসেবে ভুল হয়ে গিয়েছিল, তাই উত্তরটা মেলেনি আর কি। শুধু ওইটা? আর ওই যে একটা ডেসিমেল অঙ্ক ছিল, সেটাও তো গুণ করতে গিয়ে। ওটা আমি আসলে গুণ করতে গিয়ে ভুল করে ভাগ করে ফেলেছি স্যার, কিন্তু কষ্ট করে যে পুরোটা করলাম স্যার, তার জন্য কি কোনো নম্বরই পাবো না? বাপ রে বাপ, এরপরও এই ছেলে আবার নম্বর চাইছে। লজ্জায় নন্দ বেচারার মুখ লাল হয়ে উঠল। স্যার ক্লাসে সবার মাঝে কথাটা এইভাবে রাষ্ট্র করে দিলেন। এখন সে মুখ দেখায় কি করে? অথচ আগেরবার হরিদাস যখন গোল্লা পেল, তখন কই সেই কথাটা তো কেউ ক্লাস শুদ্ধ ছেলেদের বলেনি। আর এইবারও তো সে যে ইতিহাসে 100-র মধ্যে 25 পেয়েছে, সেটা বুঝি কিছু নয়। খালি অঙ্ক ভালো পারে না বলেই তাকে লজ্জিত হতে হবে কেন? আত্মপক্ষ সমর্থনের সুরে সে বলতে গেল, সবকিছু যে সবাইকে ভালো পারতেই হবে তারই বা মানে কি আছে স্যার? এই যে স্বয়ং নেপোলিয়ন ছোটবেলায় ব্যাকরণে একেবারে আনাড়ি ছিলেন, সে বেলা কি? ও সব বলে লাভ নেই বাবা, তুমি তো আর নেপোলিয়ন নও, তুমি হলে আমাদের নন্দু। আমার কপালটাই খারাপ। এ তো আর প্রথমবার না, বারবার দেখেছি বেছে বেছে যত কাণ্ড শুধু আমার সাথেই হয়। ওহো, অমনি বুঝি কপালে দোষ হয়ে গেল, তাই না? আরে অমনি অমনি নয়। কেন তোদের মনে নেই? এই তো সেবার ছুটির আগে আমাদের পাড়ায় হাম হামা আরম্ভ হলো না, তখন বাড়ি শুদ্ধ সবাই হামে ভুগে দিব্যি মজা করে স্কুল কামাই করলো, শুধু আমাকে এই প্রতিদিন স্কুলে আসতে হলো। ও মা, তারপর যেই ছুটিটা পড়লো অমনি আমার জ্বর দেখে কে, ব্যাস ছুটির অর্ধেকটাই মাঠে মারা গেল পুরো। ওহো, তার মানে তুই বলতে চাস যে তোর সুবিধা মতন সময় হাম হওয়া উচিত ছিল, তাই তো? আর সেটা হয়নি বলে তোর কপালটা খারাপ। শুধু হামের সময় কেন, বারবার একই জিনিস যদি হয়েই যায় তাহলে তাকে আর কি বলা যায় বলতো? ধুর, ভাল লাগে না আর। ধুর। নন্দ নিজের মনে গজগজ করতে করতে বাড়ির দিকে হাঁটা লাগালো। বাড়ি ফিরতেই নন্দর মা বললেন, নন্দ, ও নন্দ,
বলছি মামাবাড়ি যাওয়ার জন্য গোছগাছ করে নাও এবার, হাতে আর বেশি সময় নেই বাবা। না না, আমি এবার মামার বাড়ি যাব না। এই তো গতবার মামার বাড়ি গেলাম যখন, তখন মামাতো ভাইয়েরা কেউ বাড়ি ছিল না, না হলো কোনো মজা, না হলো কোনো খেলা। এবার আমি আর যাচ্ছি না বাবা। ভাইরা ছিল না তাতে কি, মামার বাড়ি তো মামার বাড়িই হয়। তাতে কি হলো? একে তো ওরা কেউ ছিল না, তার ওপর ওই এক রাগী মেশো। বাবা রে, উঠতে বসতে খালি বকা খালি বকা। এই করে করে ছুটিটা আমার কেটেই গেল, তার ওপর ওই এক টানা বৃষ্টি। না গেল কোথাও বেড়ানো, না গেল মাঠে খেলা। এইবার আমি আর কোনো মতেই যাচ্ছি না ওখানে। ব্যাস, তোমরা যাওগে। অগত্যা তাকে রেখেই মা আর ভাই মামার বাড়ি গেল। কিন্তু ওরা ফেরার পরে নন্দর ছোট ভাই যা বলল, তাতে নন্দ মোটেই খুশি হতে পারল না। জানিস দাদা, কেমন সব মজার জিনিস দেখে এলুম রে। ইস, তুই গেলিও না, তাই দেখতেও পেলি না। কি এমন মজা হলো শুনি? আরে কি দারুণ একটা মেলা বসেছিল রে। মেলা? হ্যাঁ রে, তার ওপর আবার সেই মেলায় এক রাজার দল 25টা হাতি এনেছিল সাথে করে। আর কত রকমের বাজি পোড়ানো হলো, সে আর কি বলবো তোকে। কেমন সব নানা রঙের বাজি রে দাদা, সেরকম আমরা কখনো দেখিনি আগে। ইস, তুই যদি যেতিস। যা তো, তোর সারাক্ষণ খালি বকর বকর, মাথা খারাপ করে দিল পুরো। নন্দর শুধু মনে হতে লাগলো যে সেবার মামার বাড়ি গিয়েও সে ঠকলো, আর এবার না গিয়েও ঠকলো। এতে যদি সে না মনে করে যে তার কপালটাই খারাপ, তাহলে আর কিসে মনে করবে শুনি? ধুর ধুর, স্কুলেও ঠিক এটাই হয়। সে অঙ্ক পারে না, অথচ অঙ্কর জন্য 2টো প্রাইজ আছে। এদিকে ভূগোল, ইতিহাস, এই দুটোতেই সে ভালো, সব তার মুখস্থ। কিন্তু ওই দুটোর একটাতেও কোনো প্রাইজ নেই। মনে মনে সে প্রতিজ্ঞা করল, যে করেই হোক এবার তাকে তার মন্দ ভাগ্য ফেরাতেই হবে। ইতিহাস ভূগোলে প্রাইজ নেই তো কি হয়েছে, সংস্কৃতে তো আছে। আর সংস্কৃততে আমি নেহাত কাঁচা নই, ধাতু, প্রত্যয়, বিভক্তি সব চটপট মুখস্থ করে ফেলতে পারি দিব্যি। চেষ্টা করলে কি পড়ার বইটাকে আরো সড়গড় করে ফেলতে পারি না? ঠিক পারবো। নন্দদের ক্লাসের মধ্যে ক্ষুদিরাম একটু আধটু সংস্কৃত জানে, কিন্তু তাও এমন কিছু বেশি নয়। নন্দ জেদ করে স্থির করল যে এইবার সে ক্ষুদিরামকে দেখে নেবে। ইচ্ছে করলেই সে যে ক্ষুদিরামকে হারিয়ে দিতে পারে সেটা সে দেখিয়ে দেবে সবাইকে। অঙ্কে গোল্লা পাওয়ার জন্য ক্ষুদিরাম তাকে অনেক খোঁটা দিয়েছে, সে শোধ এবার সে তুলবেই। আচ্ছা, এবার দেখা যাবে। নন্দ কাউকে না জানিয়ে সেদিন থেকেই বাড়িতে প্রচণ্ডভাবে পড়াশোনা শুরু করলো। ভোরে উঠেই সে হসতি হসত হসন্তি শুরু করে। রাত্রেও অস্থি গোদাবরী তীরে বিশাল সলমলি তরু বলে বলে আধো ঘুমে ঢুলতে থাকে। হসতি হসসি হসামি, হসত হসথ হসাবো, হসন্তি হসথ হসামো। কিন্তু ক্লাসের বন্ধুরা এ কথার এক বর্ণও জানে না। মাস্টারমশাই যখন ক্লাসে প্রশ্ন করেন, তখন মাঝে মাঝে উত্তরটা জেনেও সে চুপ করে মাথা চুলকোতে থাকে। এমনকি কখনো ইচ্ছে করে 2-1টা ভুল ভালো বলে, পাছে ক্ষুদিরাম তার পড়ার খবর টের পেয়ে আরো বেশি বেশি করে পড়ায় মন দেয়। কি হে নন্দ, কিছুই তো ঠিক উত্তর দিতে পারছিস না দেখছি। হ্যাঁ ভাই ক্ষুদিরাম, ওই আর কি, আমি কি আর তোর মতো পারি? নন্দ যখন দেখে ক্ষুদিরাম তার এই চালাকি ধরতে পারেনি, তখন সে নিশ্চিন্ত হয়। শুধু ক্ষুদিরাম যখন 2-1টা ভুল করে, তখন সে মুচকি হেসে বলে, শুধু পরীক্ষার সময় তোর নিজের ভুলগুলো সামলে চলিস ভাই। এরকম ভুল করলে এবার আর সংস্কৃতের প্রাইজ তোকে পেতে হচ্ছে না। ওদিকে ইতিহাসের ক্লাসে নন্দর প্রতিপত্তি ক্রমশ কমতে লাগলো, কারণ নন্দ জানে ইতিহাস আর ভূগোল কোনো রকমে শিখলেই পাশ করা যায়। তাই সেজন্য নন্দর কোনো চিন্তা নেই। তার সমস্ত মনটা পড়ে আছে শুধু ওই সংস্কৃত পড়ার দিকে, অর্থাৎ কিনা সংস্কৃত প্রাইজটার দিকে। এদিকে ক্লাসে তার অবস্থা দেখে মাস্টার মশাইও বেশ বিরক্ত। কি হে নন্দলাল, আজকাল বুঝি বাড়িতে কিছুই পড়াশোনা করো না? সব বিষয়ই তোমার যা দুর্দশা হচ্ছে দিনে দিনে, এইভাবে আর কতদিন চলবে? হ্যাঁ,
এইসবের মানে কি? মানে স্যার, আসলে ওই সংস্কৃত না, না মানে সংস্কৃত নয়। কই, সংস্কৃততেও তো কিছু পারে না। এই অবস্থায় পড়ে নন্দ একটু অপ্রস্তুত হলো বটে, কিন্তু সেই সঙ্গে হাঁপ ছেড়ে বাঁচল এই ভেবে ভাগ্যিস তার সংস্কৃত পড়ার কথাটা ফাঁস হয়ে যায়নি। দেখতে দেখতে বছর শেষ হয়ে আসে, স্কুলের পরীক্ষার সময়ও প্রায় এসে গেল। সবাই পড়ার কথা, পরীক্ষার কথা, প্রাইজের কথা বলা বলি করছে। এমন সময় একজন জিজ্ঞাসা করলো, কিরে নন্দ, এবার কোন প্রাইজটা নিচ্ছিস? স্যার, আসলে সংস্কৃত না, সংস্কৃত নয়। সেদিন এমনটাই বলছিল না? হ্যাঁ হ্যাঁ ঠিক। বাছাধন, হেসে নাও, হেসে নাও। এ হাসি আর তোমার মুখে বেশি দিন থাকছে না। এরপরে যথাসময়ে পরীক্ষা আরম্ভ হলো এবং যথাসময়ে শেষও হলো। পরীক্ষার ফল জানার জন্য সবার আগ্রহ আর ধরে না। নন্দ রোজ নোটিশ বোর্ডে গিয়ে দেখে তার নামে সংস্কৃত প্রাইজ পাওয়ার কোনো নোটিশ আছে কিনা। তারপর একদিন হেড স্যার একতাড়া কাগজ নিয়ে ক্লাসে এলেন। বললেন, তোমাদের একটা কথা জানাবার আছে। এবার 2-1টা নতুন প্রাইজ যোগ হয়েছে, আর অন্য বিষয়েও কিছু কিছু পরিবর্তন হয়েছে। ক্ষুদিরাম এবার ইতিহাসের জন্য রূপোর মেডেলটা পাচ্ছে, কারণ সে প্রথম হয়েছে। সংস্কৃততে নন্দ প্রথম, ক্ষুদিরাম দ্বিতীয়। কিন্তু এবার সংস্কৃতে অন্যবারের মতো কোনো প্রাইজ থাকছে না। নন্দর অবস্থা তখন অতি শোচনীয়। মুখখানা যেন ঠিক বাংলার 5। তার ইচ্ছা করছিল সে ছুটে গিয়ে ক্ষুদিরামকে কয়েকটা ঘুষি লাগিয়ে দেয়। ইস, কে জানতো যে এবার ইতিহাসের জন্য প্রাইজ থাকবে আর সংস্কৃতের জন্য থাকবে না। ইতিহাসে সে তো এমনিতেই ভালো, কত সহজে ইতিহাসের মেডেলটা সে পেতে পারত। সেটাও হাতছাড়া হলো তার। নন্দর তখন আফসোসের আর শেষ নেই। কপাল ছাড়া সে আর কাকে দোষ দেবে তাহলে, আপনারাই বলুন। ওদিকে বন্ধুরা তখন তাকে নিয়ে বেজায় হাসাহাসি করছে। নন্দ বেটার ভাগ্যে এবার শিখে ছিঁড়েছে, কি করে যারা ফাঁকে দিয়ে সংস্কৃতের নম্বর পেয়েছে। আমার কপাল যে কত খারাপ তা যদি তোরা বুঝতিস। মন্দ কপাল। শুরু হচ্ছে যজ্ঞিদাসের মামা। এই বছর আমাদের ক্লাসে যজ্ঞদাস নামে একটা নতুন ছেলে এসেছে। তার নামটা যেমন আজব, তার হাবভাব চালচলনও কিছু কম আজব নয়। কেন বলছি এই কথা, সেটাই তাহলে শোনো এবার। প্রথম দিনই ওর ওই অদ্ভুত নামের জন্য ক্লাসের ছেলে মেয়েদের দুর্গতির অন্ত নেই। মাস্টার মশাই তো তার নাম শুনেই ভুরু কুচকে তাকে আপাদমস্তক দেখে নিয়ে জিজ্ঞেস করলেন, যজ্ঞের আবার দাস কি? যজ্ঞেশ্বর বললে তবু না হয় বুঝতে পারি। মানে স্যার, আমি তো নামটা রাখিনি, নাম রেখেছেন আমার কাকা। এই শুনে যেই একজন একটু ফিচেল হাসি হেসেছে, অমনি তার দিকে চোখ লাল করে তাকিয়ে মাস্টার মশাই বললেন, এই এই কে হাসলি? হ্যাঁ, তুই না? ওঠ, উঠে দাঁড়া, ওঠ। না স্যার, আমি মানে। চুপ, বানান কর তো। যজ্ঞদাস। বর্গীয় জ। দাঁড়িয়ে থাক, চুপ করে দাঁড়িয়ে থাক। এই তুই ওঠ দেখি, বানানটা বল তো। পরপর কয়েকজন ভুল বানান বলার পর শেষে একজন ঠিক বানানটা বলল, কিন্তু তাতেও কি নিস্তার আছে? এরপর তিনি আর একজনকে বললেন, সমাস কর। যজ্ঞ চেতি দাসশ্চ সৌ। কান ধরে বেঞ্চের ওপর দাঁড়াও। দাঁড়িয়ে থাকো, দাঁড়াও, কান ধরে বেঞ্চের ওপর দাঁড়া। ছাত্রটি তার সংস্কৃত বিদ্যা জাহির করে মাস্টার মশাইকে খুশি করবে ভেবেছিল, হলো না। দুদিন না যেতেই বোঝা গেল যে যজ্ঞদাসের আর কোনো বিদ্যে থাকুক আর নাই থাকুক, আজগুবি গল্প বলবার ক্ষমতা তার অসাধারণ। সবকিছুকে একটু অতিরঞ্জিত করে না বললে তার শান্তি হয় না। একদিন সকালে ঘন্টা পড়ে ক্লাস শুরু হয়ে যাবার পর যজ্ঞদাস ছুটতে ছুটতে এসে ক্লাসে ঢুকলো। এক ছাত্র জিজ্ঞেস করলো, কিরে যজ্ঞ, তোর আজকে স্কুলে আসতে এত দেরি হলো কেন? আরে আর বলিস না,
আসার সময় রাস্তায় 25টা কুকুর হা করে আমার দিকে তেড়ে এসেছিল। ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে সেই কুন্নুদের বাড়ি পর্যন্ত চলে গিয়েছিলাম। তারপর আবার উল্টো পথে দৌড়ে এসে স্কুলে ঢুকলাম। এই হলো যজ্ঞ। 25টা দূরের কথা, 10টা কুকুরও আমরা কেউ একসঙ্গে চোখে দেখিনি। কাজেই কথাটা শুধু আমরা কেন, মাস্টার মশাইও বিশ্বাস করেননি। এই এত মিথ্যে কথা বলতে শিখলে কার কাছে? স্যার, মামার কাছে। এই উত্তরের ফল যে কি হতে পারে তা তোমরা সহজেই আন্দাজ করতে পারছো নিশ্চয়ই। হেড স্যারের ঘরে যজ্ঞর ডাক পড়ল। বন্ধ ঘরের ওপারে যে কি হলো তা আমরা সঠিক না জানলেও যজ্ঞদাসের হাঁড়িপানা মুখ দেখে আন্দাজ করতে পারলাম দিব্যি। কিন্তু অত সহজে কি তার শিক্ষা হয়? স্কুলে রোজ নতুন গল্প বলা তার চলতেই থাকলো। যতই গাঁজাখুরি হোক না কেন, এটা স্বীকার করতেই হবে যে তার গল্প বলার বাহাদুরি ছিল। তখন বিশ্বাস করি আর না করি, শুনতে শুনতে আমাদের মুখ নিজে থেকেই হাঁ হয়ে যেত। এইসব গল্পের অধিকাংশ জুড়েই থাকতো তার মামা। আমার মামার সাথে যদি তোদের একবার দেখা করাতে পারতুম রে। কেন? তাতে কি হতো? দেখতিস কেমন পালোয়ানের মতো তাগড়াই চেহারা। আর শুধু চেহারার কথাই বা বলছি কেন, মামার বুদ্ধির নাগাল পাওয়া তোদের কম্য নয়। তুই বললেই তো আর বিশ্বাস করব না যে পালোয়ানের মতন চেহারা। তবে ফটো দেখলে তো বিশ্বাস করবি। এই দেখ, এই ফটোটা। কই দেখি দেখি। সত্যি তাই তো, পালোয়ানের মতন চেহারা তো। হ্যাঁ, ঠিকই তো বলেছে। আর সেই রকম গায়ের জোর মামার। জানিস, রামভোজন বলে এক চাকরকে যখন ডাক দিতেন, তখন ঘরবাড়ি সব থরথর করে কেঁপে উঠত। তা আবার হয় নাকি? তবে কি আমি মিথ্যে বলছি? একবার দেখা হোক মামার সাথে, নিজেরাই বুঝবি তখন সত্যি বলছি কিনা। ঠিক আছে, দেখা করা তাহলে তোর মামার সাথে। সে হবে একদিন। তার আগে শোন যেটা বলছি। গত বছর ছুটিতে যখন মামার বাড়ি গেলাম, তখন কি কাণ্ড সেখানে। কি কাণ্ড বল বল। আবার শুরু হলো। তুই থাম না, শুনতে দে না কি হয়েছে। যজ্ঞ, তুই বল। ডাকাত পড়েছিল রে সেবার মামার বাড়িতে। আর মামার গায়ের জোরের কথা তো তোরা জানিসই। বাবা, মামার সাথে পেরে ওঠা চারটিখানি কথা। কি কাণ্ড বল বল, কি হলো? তারপর কি হলো? মামার হাতে ঠ্যাঙানি খেয়ে বাছাধনরা আর পালাবার পথ পায় না। শেষে হাতে পায়ে ধরে সে কি কান্নাকাটি। সত্যি হোক আর মিথ্যে হোক, যজ্ঞর গল্পে কিন্তু আমরা সবাই ক্রমশ অভ্যস্ত হয়ে পড়ছিলাম। আর সেই সঙ্গে যেটা বাড়ছিল তা হলো মামাকে দেখার অদম্য কৌতূহল। অমন গায়ের জোর, অমন বুদ্ধি, কুস্তি, লাঠি, ক্রিকেট সবটাতেই যার অমন সমান দখল, তাকে দেখতে তো মন চাইবেই। আর তাছাড়া যজ্ঞ কতটা সত্যি বলছে সেটাও তো একবার যাচাই করা দরকার। এমন সময় একদিন স্টেশনে আমার সঙ্গে যজ্ঞ দাসের দেখা। দেখলাম একটা গাড়ির মধ্যে মাথায় পাগড়ি বাঁধা বেশ জাঁদরেল চেহারার এক ভদ্রলোক বসে, আর যজ্ঞ তার দিকে বারবার করে তাকাচ্ছে। পরের দিন স্কুল থেকে ফিরতে ফিরতে আমি ওকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, ওই পাগড়ি বাঁধা লোকটাকে দেখছিলি যে, চিনিস নাকি? যজ্ঞদাস প্রশ্ন শুনে বেজায় খুশি হয়ে একগাল হেসে বলল, আরে এই তো আমার মামা। ফটোতে তো কালো দেখেছিলাম, এবার সিমলা গিয়ে ফর্সা হয়ে এসেছেন। আমি স্কুলে গিয়ে গল্প করলাম যে যজ্ঞী দাসের মামাকে আমি দেখে এসেছি। যজ্ঞী দাসও খুব বুক ফুলিয়ে মুখখানা গম্ভীর করে বলল, তোরা তো আর আমার কথা বিশ্বাস করিস না। না হয় মাঝে মাঝে দুটো একটা গল্প বলে থাকি তোদের, তা বলে কি সবই আমার গল্প? আমার জলজ্যান্ত মামাকে শুদ্ধ তোরা উড়িয়ে দিতে চাস? তারপর থেকে মামার প্রতিপত্তি আমাদের স্কুলে খুব বেড়ে গেল। রোজই সবাই ব্যস্ত হয়ে থাকতাম মামার খবর শোনবার জন্য। কোনোদিন শুনতাম মামা গেছেন হাতি, গন্ডার, বাঘ মারতে। কোনোদিন শুনতাম একাই তিনি 5টা কাবুলিকে ঠেঙিয়ে ঠিক করেছেন। এরকম প্রায়ই হতো।
তারপর একদিন সবাই আমরা টিফিনের সময় বসে গল্প করছি, এমন সময় হেডমাস্টার মশাই ক্লাসে এসে বললেন, যজ্ঞদাস, তোমার মামা এসেছেন। হঠাৎ যজ্ঞদাসের মুখটা কেমন আমশির মতো শুকিয়ে গেল। সে আমতা আমতা করে কি যেন সব বলতে গিয়ে আর বলতে পারল না। তারপর লক্ষ্মী ছেলের মতো চুপচাপ মাস্টার মশাইয়ের সঙ্গে সঙ্গে চলল। যজ্ঞ কেমন ভয় পেয়েছে দেখেছিস? ভয় পাবে না, ভয় তো হবেই। জানি তো কিরকম চাঁদরেল মামা। চল 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 চল, দাসের মামাকে দেখে আসি। সবাই মিলে উৎসাহ আর আগ্রহে মামাকে দেখবার জন্য একেবারে ঝুঁকে পড়লাম। গিয়ে দেখি, ওমা, একজন রোগা কালো ছোকরা গোছের ভদ্রলোক চশমা চোখে গোবেচারার মতো বসে আছেন। যজ্ঞদাস তাঁকেই গিয়ে প্রণাম করল। বোঝো কাণ্ড, ইনিই তাহলে মামা? আসুক বেটা ক্লাসে ফিরে, দেখাচ্ছি মজা। মিথ্যে মিথ্যে মামা তৈরি করে গল্প বলা, এমনি করে আমাদের ফাঁকি দিয়ে আমাদের বোকা বানানো। সেদিন সত্যি সত্যিই আমাদের রাগ হয়েছিল। মিথ্যে করে মামা তৈরির ফল যজ্ঞকে ভোগ করানোর জন্য আমরা সবাই তখন রেডি। যজ্ঞ ক্লাসে ঢুকতেই আমরা তাকে চেপে ধরলাম। বল, কেন মিথ্যে বললি? বল, কার ছবি দেখিয়েছিলি আমাদের? কি রে, বল বল। আজকে তোকে ধরেছি হাতে নাতে, এবার দেখবি মজা। দেখি এবার আমাদের হাত থেকে কোন মামা তোকে বাঁচায়। বলছি ফটোটা একজন পালোয়ানের, আর সেদিনের সেই ট্রেনের লোকটাকে তো আমি চিনি না। তার কাঁদো কাঁদো অবস্থা দেখে হাসি চেপে থাকাই দায়। তারপর থেকে কোনো আজগুবি জিনিসের কথা বলতে হলেই আমরা বলতাম, যজ্ঞদাসের মামার মতো। শুরু হচ্ছে রাজার অসুখ। এক ছিল রাজা, কিন্তু রাজা হলে কি হবে, তার মনে এক ফোঁটাও শান্তি নেই। রাজার খুব অসুখ। ডাক্তার, বদ্যি, হাকিম, কবিরাজ সব দলে দলে আসে রাজামশাইকে দেখতে, আর দলে দলে ফিরেও যায়। অসুখটা যে কি তা কেউই বলতে পারে না। অসুখ সারাতেও পারে না, সারাবেই বা কি করে? অসুখ তো আর সত্যিকারের নয়। রাজামশাই শুধুই বলেন তার খুব অসুখ। খুব অসুখ, আমার খুব অসুখ করেছে। কিন্তু কোথায় যে অসুখ তার কেউ খুঁজে পায় না। কত রকমের কত ওষুধ রাজামশাই খেয়ে দেখলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। ওরে, কে আছিস? আরে মাথায় একটু বরফ দে। এই যে রাজামশাই, এই যে। আরে না না, হচ্ছে না, কোনো আরামই পাচ্ছি না। এই পেটে একটু সেঁক দে দেখি। এই যে দেখি দি। আরে করছিসটা কি তোরা? সামান্য একটু আরামও দিতে পারছিস না। হতভাগার দল যত সব। রাজামশাইয়ের হুকুম মতো সবই করা হলো। মাথায় বরফ দেওয়া হলো, পেটে সেঁক দেওয়া হলো, মাদুলি, তাবিজ, কবচ কিছুই বাদ গেল না। কিন্তু কিসের কি? অসুখ সারল না। রাজামশাই একদিন প্রবল ক্ষেপে গিয়ে চেঁচিয়ে উঠে বললেন, দূর করে দাও এই অপদার্থগুলোকে, আর ওদের বইপত্র যা আছে সবকিছু কেড়ে নিয়ে জ্বালিয়ে দাও। কি হবে ওসব রেখে? আমার অসুখই যদি না সারাতে পারে। এমনি করে ডাক্তাররা বিদায় হলেন। ভয় আর কেউ রাজার বাড়ির দিকেও যায় না। সকলের তখন একটাই চিন্তা, শেষটায় কি রাজামশাই বিনা চিকিৎসায় মারা যাবেন? এমন সময় কোথা থেকে এক সন্ন্যাসী এসে বলল, অসুখ সারাবার উপায় আমি জানি, কিন্তু সে খুব শক্ত ব্যাপার। তোমরা কি সেসব করতে পারবে? কেন পারবো না? খুব পারবো, নিশ্চয়ই পারবো। জান দিতে হয় জান দেব, কিন্তু রাজামশাইকে সুস্থ করতেই হবে। হ্যাঁ, জান দেবো, কিন্তু রাজামশাইকে সুস্থ করতেই হবে। প্রথমে এমন একজন লোককে খুঁজে আনো যার মনে কোনো চিন্তা ভাবনা নেই, যার মুখে সব সময় হাসি লেগেই আছে, যে সব সময় সব অবস্থাতেই খুশি থাকে।
তারপর? হ্যাঁ, তারপর 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 সেই লোকটার গায়ের জামা যদি রাজামশাই একটা দিন পরে থাকেন, আর সেই লোকের তোষকে যদি এক রাত্রি ঘুমিয়ে থাকেন, তাহলেই সব অসুখ সেরে যাবে। বাহ, বেশ, এইটুকু? এ তো খুব ভালো কথা। তাড়াতাড়ি রাজামশাইয়ের কাছে খবর গেল। তিনি তো শুনে মহা খুশি। আরে, এই সহজ উপায়টা থাকতে এতদিন সবাই মিলে করছিলেটা কি? হ্যাঁ, এইটা তোমাদের কারোর মাথায় আসেনি? যাও, এক্ষুনি সেই হাসিওয়ালা লোকটাকে খুঁজে বের করো, আর তার জামা আর তোষক নিয়ে এসো গিয়ে, যাও। সাথে সাথে চারিদিকে রাজার লোকেরা ছুটল। রাজ্যময় খোঁজাখুঁজি শুরু হলো, কিন্তু সেই লোকের আর সন্ধান পাওয়া যায় না। যে যায় সেই মুখ অন্ধকার করে ফিরে এসে বলে, যার মনে কোনো দুঃখ নেই, ভাবনা চিন্তা নেই, যে সব সময় হাসি খুশি, সব সময় খুশি, কোথায়, কই? তেমন লোক তো একটাও খুঁজে পেলাম না। সবার মুখে এই একই কথা শুনে শুনে মন্ত্রীমশাই তো মহা বিরক্ত। তিনি বুঝতেই পারেন না যে এই এতগুলো লোক মিলে একটা সামান্য কাজ করতে পারছে না কেন। তোমাদের মতো মূর্খদের দিয়ে যদি একটা কাজ হয়, তোমরা খুঁজতেই জানো না। যা করবার এবার আমি করব, আমাকেই করতে হবে। মন্ত্রীমশাই তখন নিজেই বের হলেন সেই অজানা লোকের খোঁজে। বাজারের কাছে এসে বিরাট একটা বাড়ির সামনে তিনি দেখেন সেখানে প্রচুর লোকের ভিড়, আর তার মাঝে এক বুড়ো শেঠজি হাসি মুখে তাদের চাল, ডাল, পয়সা আর জামা কাপড় দান করছে। এই লোকটা তো বেশ হাসি খুশি দেখছি, টাকা পয়সাও বেশ আছে, তাহলে আর ওর দুঃখই বা কিসের, আর চিন্তাই বা কিসের? ওর কাছ থেকেই একটা জামা আর একটা তোষক নিয়ে রাজপ্রাসাদে ফিরে যাই। মন্ত্রীমশাই যখন এইরকম ভাবছেন, ঠিক সেই সময় একটা ভিখারি করেছে কি, ভিক্ষা নিয়ে শেঠজিকে সেলাম না করেই চলে যাচ্ছে। ব্যাস, শেঠজির রাগ দেখে কে। আরে আরে, তুই আমাকে সেলাম না ঠুকে চলে যাচ্ছিস যে? বড়, জানিস আমি কে? জানিস? তিনি ভিখারিকে গালি দিয়ে জুতো পেটা করে তার সব ভিক্ষার জিনিস ফেরত নিয়ে তাকে তাড়িয়ে দিলেন। ব্যাপার দেখে মন্ত্রীমশাই বুঝলেন একে দিয়ে তার মোটেও কাজ হবে না, অন্য কোথাও খুঁজতে হবে। তারপর নদীর ধারে এক জায়গায় তিনি দেখলেন একটা লোক খুব মজার অঙ্গভঙ্গি করে নানা রকম হাসির গান করছে, আর তাই শুনে চারদিকের মানুষজন হো হো করে হাসছে। মানুষ যে এত রকম হাসির ভঙ্গি করতে পারে তা মন্ত্রীমশাইয়ের জানা ছিল না। তিনি নিজেও লোকটার কাণ্ড দেখে হেসে অস্থির। তারপর নিজের মনেই বললেন, আরে, এমন একটা মজার মানুষ থাকতে আমার লোকগুলো সব হতাশ হয়ে ফিরে গেল। লোকটা কে আগে সেটা জানতে হবে। দেখি দেখি, ওই লোকটাকে জিজ্ঞেস করি। আচ্ছা, এই যে লোকটা মজার অঙ্গভঙ্গি করে গান গাইছে, এই লোকটা কে জানেন? আরে, ও হচ্ছে আস্ত মাতাল। ওকে এখন দেখছেন তো কেমন খোঁজ মেজাজে আছে, কিন্তু সন্ধে হলে দেখবেন। হ্যাঁ, কেন কেন, কি 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 করে ও? সন্ধ্যায় কি করে? কি করে না তাই বলুন মশাই। সন্ধে হলেই ওর মাতলামি আর চিৎকারে পাড়ার লোক সব অস্থির হয়ে ওঠে। মন্ত্রীমশাই গম্ভীর হয়ে আবার চললেন সেই লোকের সন্ধানে যার মনে সবসময় খুশি। সারাদিন ধরে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে মন্ত্রীমশাইও আর তেমন কোনো লোকের সন্ধান পেলেন না। সন্ধ্যার সময় হতাশ হয়ে বাড়ি ফেরেন। এমনই করে দিনের পর দিন খোঁজ করেন আর রোজই হতাশ হয়ে বাড়ি ফেরেন। এভাবেই একটা একটা করে দিন চলে যাচ্ছিল। হঠাৎ একদিন একটা গাছতলায় তিনি একজন পাগলা মতো বুড়ো ফকির গোছের লোকের দেখা পেলেন। লোকটার মাথা ভরা চুল, মুখ ভরা দাড়ি, সমস্ত শরীর যেন শুকিয়ে দড়ি হয়ে গিয়েছে। সে একা একা বসে আপন মনে হাসছে আর হাসছে, হেসেই যাচ্ছে একটানা। মন্ত্রী এগিয়ে গিয়ে লোকটাকে জিজ্ঞেস করলেন, ভাই, তুই
তুমি এত হাসছো কেন? কি যে বলো, হাসবো না? এই দেখো দেখো, পৃথিবী মনমন করে ঘুরছে, গাছের পাতা সরে সরে যাচ্ছে, মাঠে মাঠে ঘাস গজাচ্ছে, রোদ উঠছে, বৃষ্টি পড়ছে, পাখিরা গাছে এসে বসছে, আবার উড়ে যাচ্ছে। এইসব এইসব চোখের সামনে দেখছি আর হাসি পাচ্ছে। না তা না হয় বুঝলাম, কিন্তু শুধু বসে বসে হাসলে তো আর কারো দিন চলে না। তোমার কি কোনো কাজকর্ম নেই? তার কেন থাকবে না? এই সকালবেলায় দেখো নদীতে নাইতে যাই, সেখানে স্নান টান সেরে মানুষজনের যাওয়া আসা, কথাবার্তা, এই সব মজা দেখে আবার গাছতলায় এসে বসি। তারপর যেদিন খাওয়া জোটে খাই, যেদিন জোটে না খাই না। যখন বেড়াতে ইচ্ছে হয় বেড়াই, আর যখন ঘুম পায় তখন ঘুমোই। কোনো ভাবনা চিন্তা কিছুই নেই আমার, ভারী মজা। মানে যেদিন খাওয়া পাও না সেদিন কি করো? সেদিন তো আরোই ভালো, কোনো ঝামেলা নেই, এই চুপচাপ পড়ে থাকি আর এই সব মজা দেখি। বরং যেদিন খাওয়া জোটে সেদিনই ঝামেলা বেশি। কি রকম? এই ভাত মাখো রে, গ্রাস তোলো রে, মুখে ঢোকাও রে, চিবও রে, গেলো রে, তারপর জল খাও রে, আঁচাও রে, হাত মুখ মোছো রে, কত রকম কাণ্ড বলো তো। মন্ত্রী দেখলেন এতদিনে একটা ঠিক মতো লোক পাওয়া গিয়েছে, এর কাছেই তাহলে জামাটা চাওয়া যাক। এবার মন্ত্রী ফকিরকে বললেন, আচ্ছা এই তোমার গায়ের একটা জামা দেবে আমাকে? এর জন্য যত দাম লাগে সব দিতে আমি রাজি। আমার আবার জামা? এই সেদিন একটা লোক একটা শাল দিয়েছিল, তাও তো চাই একটা ভিখিরিকে দিয়ে ফেললাম। ওসব জামাটা আমার ধারিনি কোনোদিন। ও, এ তো মহা মুশকিল হলো। যাও, একটা লোক পাওয়া গেল, তার আবার জামা নেই। আচ্ছা শোনো, তাহলে তোমার বিছানার তোষকটা দেবে আমায়? হ্যাঁ, কত দাম চাও বলো, আমি দেব। কি হলো? এটা তো হাসির আবার কি হলো? কি যে বলো, 40 বছর বিছানাই চোখে দেখিনি, তার আবার তোষক আর গদি। আরে বাবা, জামাও গায়ে দাও না, লেপ তোষকও রাখো না। তোমার কি অসুখও হয় না? অসুখ আবার কি? অসুখ টসুখ ওসব আমি বিশ্বাস করি না। যারা দিনে রাত অসুখ ভাবে তাদেরই খালি অসুখ করে। এই বলে ফকির আবার গাছে হেলান দিয়ে ঠ্যাং মেলে বসে খুব হাসতে লাগলো। মন্ত্রীমশাই হতাশ হয়ে বাড়ি ফিরলেন। রাজার কাছে যথাসময় খবর গেল। রাজা মন্ত্রীর মুখে সব কথা শুনে গম্ভীর মুখে তাকে চলে যেতে বললেন। রাজসভায় সবাই আবার গভীর চিন্তায় পড়ে গেল। এখন কি করা যায়? যাও বা একটা লোক পাওয়া গেল, তাও তো কোনো কাজে এলো না। রাজামশাইকে বাঁচাবার কি তবে কোনো উপায়ই নেই? মন্ত্রীমশাই দীর্ঘশ্বাস ফেলে দাড়ি চুলকোতে লাগলেন। ওদিকে রাজামশাই নিজের মনে ভাবতে লাগলেন, আমি থাকি রাজার হালে, ভালো ভালো জিনিস খাই, কোনো কিছুর কোনো অভাব নেই। লোকে সব সময় আমার হুকুম তামিল করার জন্য হাজির। সেই আমার কিনা হলো অসুখ। আর ওই হতভাগা ফকিরটা, যার চাল নেই, চুলো নেই, একটা জামা পর্যন্ত নেই, গাছতলায় পড়ে থাকে, যা পায় তাই খায়, সে কিনা বলে অসুখ টসুখ কিছুই সে নাকি মানে না। লোকটা ফকির হয়ে অসুখ উড়িয়ে দিতে পারলো, আর আমি রাজা হয়ে পারবো না। তার পরদিন সকালে উঠে অবাক কাণ্ড। রাজপ্রাসাদের সবাই দেখে রাজার মন মেজাজ শরীর সব দিব্যি ফুরফুরে। রাজামশাই সবাইকে ডেকে বললেন, হতভাগা মূর্খের দল, এতদিন ধরে তো তোরা আমার অসুখ সারাতে পারলি না। এখনই দেখ আমি আমার অসুখ কেমন নিজেই সারিয়ে ফেলেছি। আজ থেকে আবার আমি সভায় গিয়ে বসবো, আর যে টু শব্দটি করবে তার মুন্ডু উড়িয়ে দেবো। লোকজন তো মহা খুশি।
কিন্তু কোন জাদুতে যে রাজা এমন হঠাৎ করে সুস্থ হয়ে উঠলেন তা অবশ্য রহস্যই থেকে গেল। শুরু হচ্ছে সত্যি। নিধিরাম পাটকেল। জবরদস্ত নামখানা শুনে ভয় পেয়েছো? ভয় পেও না, ভয় পেও না, সত্যি বলছি। লোকটি বেজায় শান্ত, মাথা ভরা টাক, নোংরা ছাঁটা খ্যাংরা ঝাঁটা মার্কা একখানা গোঁফ, কিন্তু মগজে ঘিলু ঠাসা। ও, তোমরা জানো না বুঝি ইনি কে? কি ভাবছো? ইনি কোন নিধিরাম? ওই যার মিষ্টির দোকান আছে উনি? আরে দূর, মোটেও তার কথা বলছি না। ইনি হলেন প্রফেসর নিধিরাম পাটকেল। এমন বুদ্ধিমান মানুষ কখন যে কি করেন, কখন কি ভাবেন, তা কি আর বলা যায়? তা ভাই, ইনি কি করেন? কি আবার করেন? আবিষ্কার করেন। ও, বুঝেছি। তার মানে ওই উত্তর মেরুতে যান, তাই না? ওই যেখানে খুব ঠান্ডা। ধুর, আবিষ্কার করলেই কি উত্তর মেরুতে যেতে হবে, নাকি দেশ বিদেশ যেতে হবে? এছাড়া বুঝে আবিষ্কার হয় না, যত সব মুখের দল। ও, তাহলে? তার মানে হলো যে বিজ্ঞান শিখে নানা রকম রাসায়নিক প্রক্রিয়া করে নতুন নতুন জিনিস তৈরি করেন আর কি। আজ অব্দি কত কি জিনিস উনি আবিষ্কার করেছেন তার কোনো খোঁজ রাখো কি তোমরা? তাই? তবে আর বলছি কি, কেন ওর তৈরি সেই গন্ধ বিকট তেলের নাম শোনোনি বুঝি? বাবা, সে আবার কি তেল? সে তেলের আশ্চর্য গুণ আমি নিজে এখনো খাইনি বা মাখিনি বটে, কিন্তু আমার বাড়িওয়ালার কি যেন এক আত্মীয় বলেছে যে সে নাকি এক ভয়ঙ্কর তেল। সে তেল খেলে তা পিলের ওষুধ, মাখলে পরে ঘায়ের মলম, আর গোঁফে লাগালে কি 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 গোঁফে লাগালে কি হয়? আরে বলবে তো। বাবা, 1.5 দিনে আধাত লম্বা গোঁফ গজায়। সে কি ভাই, তা আবার হয় নাকি? আলবাত হয়, জানি তো, বললে বিশ্বাস করবে না। কিন্তু এই তো সেদিন নন্দলাল ডাক্তারও বলেছে, ভুলু মিত্তিরের ছোট্ট বাচ্চাটাকে এই তেল মাখিয়েছে কি মাখায়নি, ব্যাস অমনি তার ইয়া মোটা গোঁফ গজিয়ে গেল। কি কি সব যা তা বকছো, তার ঠিক নেই। যা তা বকছি, বেশ, বিশ্বাস করতে না চাও করো না, কিন্তু বাবা নিজের চোখে যা দেখবে তা বিশ্বাস করবে তো। চলো তাহলে নিজেই ওর বাড়ি। বেশ বেশ বেশ, তাই চলো চলো। কি কাণ্ড হচ্ছে সেটা দেখছো তো? ওই দেখো, নিধিরাম পাটকেলের নতুন কামান তৈরি হচ্ছে। দেখছি তাই। নতুন কামান, নতুন গোলা, নতুন সব কিছু। এত কিছু করা আর কি সহজ কথা হলো? এরকম আরো 50 কামান আর 1010 গোলা তৈরি হলেই উনি লড়াই করতে বেরোবেন। সব নতুন রকম হচ্ছে বুঝি? তা নয় তো কি, নতুন কিন্তু সস্তা। ওই দেখো কামান, আর ওই দেখো গোলা। কামানে কি আছে ভাই? কি আছে? কামানে হাওয়া ভরা হাপড় আছে আর নল আছে। নলের মধ্যে গোলা ভরে খুব খানিক দম নিয়ে ফস করে যেই না হাপড় চেপে ধরবে, অমনি হুস করে গোলা গিয়ে ছিটকে পড়বে আর ফট করে ফেটে যাবে। তারপর তারপর আরে তারপরেই তো হচ্ছে আসল মজা। গোলার মধ্যে কি আছে জানো? বিছুটির আড়ক আছে, লঙ্কার ধোঁয়া আছে, ছাড় পোকার আতর আছে, গাঁদালের রস আছে, পচা মূলোর এক্সট্রাক্ট আছে, আরো কত কিছু যে আছে সেসবের নামও তো জানি না। যত রকম উৎকট বিশ্রী গন্ধ আছে, যত রকম ঝাঁঝালো তেজালো বিটকেল জিনিস আছে, আশ্চর্য বৈজ্ঞানিক কৌশলে ওই সব তিনি মিশিয়ে দিয়েছেন ওই গোলার মধ্যে। বাবারে, সেদিন ছোট একটা গোলা ওনার হাত থেকে পড়ে ফেটে গিয়েছিল, শুনেছো তো? তাই নাকি? কই শুনিনি তো। তারপর কি হলো? আরে তাতেই তো সব হলো। যেমনি গোলা ফাটলো অমনি উনি চট করে একটা ধামাচাপা দিয়েছিলেন, নইলে যে কি হতো কে জানে। তবু দেখছো ওষুধের গন্ধে আর ঝাঁঝে প্রফেসরের চেহারাটা কেমন হয়ে গেছে। আগে ওনার চেহারা ছিল ঠিক কার্তিক ঠাকুরের মতো, মাথা ভরা কোঁকড়া চুল আর 1 হাত লম্বা দাড়ি। সত্যি? সত্যি না তো কি, সত্যি সত্যি সত্যি।
মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনলেন সুকুমার রায়ের 5টি মজার ছোট গল্প। গল্প পাঠে অগ্নি, শেখর, ঋতব্রত। অন্যান্য চরিত্রে অগ্নি, শেখর, ঋতব্রত, সায়ন ভট্টাচার্য, রামস্বরূপ গাঙ্গুলি, সঙ্গীতা গাঙ্গুলি ও উৎপল সরকার। শিশু শিল্পী দেবসমন ঘোষ, সৌম্যদীপ শর্মা, সাগ্নিক সিংহ রায়, সৃজন নাথ, রূপকল্প ভট্টাচার্য ও শ্রিয়ান দাস। বিশেষ কৃতজ্ঞতা স্বীকার চেতলা কৃষ্টি সংসদ ও দেবীনা চ্যাটার্জি। নাট্যরূপ ও সামগ্রিক পরিচালনা শাওলি মজুমদার। নাট্যরূপ সহায়তা অনিন্দিতা মিত্র রায়। শব্দগ্রহণ সত্যজিৎ সেন ও সব্যসাচী মুখার্জি। আবহ ও ধ্বনি প্রক্ষেপণ সত্যজিৎ সেন। শব্দ মিশ্রণ সব্যসাচী মুখার্জি। প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার। গল্পের সূত্রধার সৌভিক গুহ সরকার। সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি ফ্রাইডে ক্লাসিক শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলা অথবা ডাউনলোড করুন গানা অ্যাপ। মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স।